গাজীপুরের সাংবাদিক তুহিন ও মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, নাটোরে গাড়ি চালক খুন, সিলেটে ছিনতাইকারীর হাতে প্রাণ গেল যুবকের। অন্তর্বর্তী সরকারের 1 বছরে পূরণ হয়নি আশার ঝুলি, বলছে রাজনৈতিক দলগুলো। সরকারের মূল চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন। ভারতের ওপর শুল্ক দ্বিগুণে বাড়তি সুবিধা বাংলাদেশি রপ্তানি খাতে, বাজার বাড়ানোর এখনই সুযোগ বলছেন ব্যবসায়ীরা। ভরা মৌসুমেও বরিশালের মোকামে ইলিশের আকাল, দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ইলিশ রক্ষায় গবেষণার তাগিদ। এবং অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই আজ পূর্ব তিমুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। জয় পেতে মরিয়া বাঘিনীরা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি আরিফুল ইসলাম সাহাব। গাজীপুরে এক সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ বলছে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে, জড়িত কেউই ছাড় পাবে না। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গাজীপুরের ব্যস্ততম সড়ক চান্দনা চৌরাস্তা, সেখানেই জনতার সামনে এক সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহতের বন্ধু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীর নেতৃত্বে অস্ত্রের মহড়া দিচ্ছিল কয়েকজন। এ সময় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিন তাদের পিছু নিয়ে ভিডিও করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে, তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতেছি না। তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই, না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি। দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ছুরি নিয়ে মানে ওখানে 2-3টা কূপ দিছে। যেমন একটা ঘটনা এভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে, কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে। এত মানুষের মাঝে যদি কুবাইতে হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। জানান, অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে, জড়িত কেউই ছাড় পাবে না। কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি, তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। সে পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। এর আগে বুধবার গাজীপুরে প্রকাশ্য দিবালোকে ভুয়া সাংবাদিক দাবি করে আনোয়ার হোসেন সৌরভ নামে আরেক সাংবাদিককে পিটিয়ে ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয় দুর্বৃত্তরা। 24 ঘন্টার ব্যবধানে 2 সাংবাদিকের উপর বর্বর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। এদিকে গাজীপুরের সাংবাদিককে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে ভিসি চত্বরে জড়ো হয়ে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। এ সময় বক্তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক হত্যার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ। যে হত্যাকাণ্ড ঘটেছে অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার হোক। চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ। হুঁশিয়ার লাঠি তৈরি করো, চাঁদাবাজের ধুলাই করো। সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের খবর দে, সারা বাংলায় খবর দে। এই বলে আমি গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে, এটা বাংলার জমিনে
মেনে নেওয়ার মতো কোনো ঘটনা নয়। আমরা কি জুলাই করেছিলাম চাঁদাবাজদের এক চাঁদাবাজকে সরিয়ে আর এক চাঁদাবাজকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য? চাঁদাবাজদের খুনিদের গ্রেপ্তার করে দৃশ্যমান শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি যদি নিশ্চিত না করা হয়, খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা ছাত্র জনতার রোষানলে পড়বেন। নাটোর, সিলেট ও মৌলভীবাজারে 3 জনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে নাটোরের গোপালপুরে এক প্রাইভেট কার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নাজমুল নামে একজন কুষ্টিয়া থেকে প্রাইভেট কারটি ভাড়া করে বনপাড়া যাচ্ছিল। পথে আরও 2 জন যাত্রী তোলা হয়। গাড়িটি নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় পৌঁছলে চালককে খুন করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য প্রথম যাত্রী নাজমুলকে আটক করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরের কিন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম আহমেদ নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, ডালিম ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে মৌলভীবাজারের শমশেরনগর শাহ ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে নিজ দোকানে কুপিয়ে হত্যা করা হয় রুবেলকে। গণ অভ্যুত্থান পরবর্তী ঘটনাবহুল 1 বছর পার করল অন্তর্বর্তী সরকার। নানা ষড়যন্ত্র আর দাবি আন্দোলনের মুখে কতটা অর্জন তাদের? সরকারের পক্ষে সফলতার গল্প তুলে ধরা হলেও রাজনৈতিক দলগুলোর মন্তব্য আশার ঝুলি পূর্ণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আর বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানোর পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দেয়াই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, রাজপথের লড়াই সংগ্রাম আর হাজারো প্রাণের বিনিময়ে পতন হয় আওয়ামী লীগের। 24 জুলাই আন্দোলনের হাত ধরে ক্ষমতার মসনদ ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। 5 আগস্ট 2024 দেশের রাজনীতির অধ্যায়ে লেখা হয় নতুন এক ইতিহাস। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের 8 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় 13 সদস্যের উপদেষ্টা পরিষদ। জগদ্দল পাথর নেমে যাওয়ার পর মানুষের আশা ভরসার আশ্রয় হয়ে ওঠে ইউনূস সরকার। কেমন ছিল এই সরকারের 1 বছরের কার্যক্রম? নানা চ্যালেঞ্জের মুখে 1 বর্ষপঞ্জিকায় সফলতা নাকি ব্যর্থতা, কোন পাল্লা ভারী ছিল? অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির লাগাম টানা, ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোকে মজবুত করাই যেন প্রধানতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের সামনে। কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলো বারবার অভিযোগ তুলেছেন, পতিত সরকারের একের পর এক ষড়যন্ত্রে কণ্টকাকীর্ণ হয় 5 আগস্ট পরবর্তী অধ্যায়। শপথের 2 দিন পরেই সরকারের সামনে আসতে থাকে নানামুখী চ্যালেঞ্জ। 10 আগস্ট 2024 অনেকটা তাড়াহুড়ো আর লুকোচুরি করে ডাকা হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট মিটিং। জুডিশিয়াল কু নিয়ে সন্দেহের দানা বাঁধলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক এই ষড়যন্ত্র রুখে দেয় সরকার। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 25 আগস্ট শুরু হয় আনসার বাহিনীর বিক্ষোভ। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করে বাহিনীর একটি অংশ, যা সফলভাবে সামাল দেয় সরকার। 1 বছর পূর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সফলতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যেখানে অর্থনৈতিক পুনরুদ্ধার, বাণিজ্য অগ্রগতি, জুলাই সনদ, জুলাই হত্যাযজ্ঞের বিচার, প্রবাসী অধিকার, পররাষ্ট্র নীতিতে পরিবর্তন সহ 12টি বিষয় তুলে ধরা হয়। আজকের থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। ইউএস আমাদের উপরে 20% ট্যারিফ ইম্পোজ করেছে, এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। এখন পর্যন্ত সরকারের অন্যতম সফলতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। উত্তরাধিকার সূত্রে দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা আর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেও সার্বিক মূল্যস্ফীতি 8.48% কমিয়ে আনতে
সমর্থ হয় সরকার। সবশেষ মার্কিন শুল্কও কমিয়ে আনে। তলানিতে থাকা রিজার্ভও চাঙ্গা হয়েছে অন্তর্বর্তী সরকারের হাত ধরে। এখন পর্যন্ত ছাড়িয়েছে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। আর গত এক বছরে রেমিটেন্সের মাধ্যমে দেশে আসে রেকর্ড ৩০ বিলিয়ন ডলারের বেশি। তবে বৈদেশিক বিনিয়োগ আর কর্মসংস্থান সৃষ্টিতে আশার আলো জ্বালাতে ব্যর্থ সরকার। এক বছরে নানা ইন্ধনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার পায়তারার অভিযোগ আছে বিস্তর। এর মাঝেই দেশজুড়ে ডানা মেলতে থাকে মব সংস্কৃতি, বাড়ে ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপকর্ম, যা ঠেকাতে হিমশিম খায় সরকার। এছাড়া নির্বাচন, সংবিধান, স্বাস্থ্য, গণমাধ্যম সংস্কারে গঠন করা ৬টি কমিশনের অধিকাংশ সুপারিশই এখনও পূর্ণাঙ্গ বাস্তবায়নের মুখ দেখেনি। ৬টা কমিটি করেছেন তারা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য। সেই সংস্কারগুলো দরকারি, কিন্তু কোনোটাই তো একটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করে তারা বলেনি। একটা দফা হিসেবে একটা বক্তব্য দিয়েছে। যতটা পারা যায় একটা নির্বাচন জাতীয় সংসদের করে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে এই সরকার যদি মানে চলে যায়, দেশের জন্য কাজ করার সুযোগ ক্ষমতার বাইরে থাকলেও করা যায়। এক বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র দেয়াকে ইতিবাচক বলছেন অনেকেই। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ঘোষণাপত্রকে স্বাগত জানালেও বিএনপি বলছে এক বছরে আশানুরূপ প্রতিদান দিতে পারেনি সরকার। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ডক্টর ইউনূসের সরকার। সরকারের মধ্যে যারাই আছেন তাদের আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্বন্ধে খুব কম ব্যক্তি আছে। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে ডেমোক্রেসির একটা টেন্ডেন্সি দেখা দিয়েছে। তাদের পক্ষে এই বিষয়কে অর্জন করা হয়তো সম্ভব ছিল না, তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। তবে জামায়াতে ইসলামের মত, জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ রয়ে গেছে। সংস্কার ইস্যুতেও সরকারের ধীরগতির অভিযোগ দলটির। প্রত্যাশা আমাদের অনেকই ছিল, আসলে সেই প্রত্যাশা শতভাগ পূর্ণ হয়নি। এখনও দুর্নীতি আছে, এখনও সন্ত্রাস, মব জাস্টিস আছে, চাঁদাবাজি আছে। আইনি ভিত্তি দিয়ে জুলাই চার্টারকে আইনে পরিণত করে আগামী নির্বাচন করতে পারলে আমাদের প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে। ফ্যাসিবাদ পতনের পর যে নতুন সম্ভাবনা আর সংস্কারের প্রতিশ্রুতির ফুলঝুরি, অনিশ্চয়তা কাটিয়ে তা কতটা বাস্তবায়নযোগ্য সে প্রশ্নের সমাধান হোক বা না হোক, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রাপথে এখন বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচন। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সাজিদ আরাফাত, এখন ঢাকা। এই নির্বাচন যাতে যুক্তরাষ্ট্র আরোপিত নতুন 20% নতুন ট্যারিফ কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকে। তবে যুক্তরাষ্ট্রে ভারতের ওপর শুল্ক দ্বিগুণ হওয়ার ফলে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের জন্য বিশাল সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ সুযোগ কাজে লাগানোর তাগিদ তাদের। বিস্তারিত প্রতিবেদনে। গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে তা 20% নামিয়ে আনতে সক্ষম হয় বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে নতুন পাল্টা শুল্ক। 20% ট্যারিফ কেমন হলো বাংলাদেশের জন্য, কি বলছেন ব্যবসায়ীরা? যে অন্যান্য কম্পিটিটর যারা আছে, যাদের সাথে আমরা কম্পিটিশনটা মেইনলি করি, তাদের থেকে আমাদেরটা বেশি না। পোশাক রপ্তানিকারক যে দেশগুলো আছে তাদের প্রায় সকলেই সমান, চায়না এবং ইন্ডিয়া ছাড়া। ফলে এই ক্ষেত্রে আমাদের মানে একটা অতিরিক্ত সুবিধা আমরা আসলে পেয়েছি। 20% ইজ এ গুড থিং। ভিয়েতনাম, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, তারপর আপনার জর্ডান, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, এরা হচ্ছে আমাদের প্রতিযোগী, তো সবারই আমাদের কাছাকাছি। এদিকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির শাস্তি হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। এর ফলে দেশটিতে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এ সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে ভারতের চেয়ে 30% কম শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। তৈরি পোশাক, চামড়া ও জুতা শিল্পের মতো প্রধান রপ্তানি খাতে এ শুল্ক ব্যবধানের কারণে ভারতীয় পণ্যের চাহিদা কমতে পারে, যার সরাসরি সুফল পেতে পারে বাংলাদেশ। এ সুযোগে পোশাকের ন্যায্য মূল্য আদায় ও বাজার বিস্তৃত করার এখনই সুযোগ বলে মনে করছেন ব্যবসায়ীরা। অবাস্তব একটা লেভেলে পৌঁছে গেছে ইন্ডিয়া, তো এটার বেনিফিট বাংলাদেশ ইয়েস পাবে। চায়না তো অলরেডি অকওয়ার্ড পজিশনে আছে, চায়নার অর্ডারগুলো বেরোয় আসতেছে, ভালো অর্ডার আমরা বাংলাদেশে দেখছি। তো আগামীতে এটা আরও বাড়বে। আমি মনে করি যে
আমাদের যে ডাল সিজন ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর, ডাল সিজন আর এবার আর থাকবে না। যদিও ভারতের র মেটেরিয়ালস প্রাইস অ্যারাউন্ড 15 to 20% কম আমাদের থেকে, তারপরও যদি 50% একটি ট্যারিফ দেওয়া হচ্ছে, ফলে এখন ভারত আর আমাদের সাথে কম্পিটিশনে থাকবে না ইউএস মার্কেটে। এখন আমাদের যারা উদ্যোক্তা আছি তাদের একটু ভালো নেগোসিয়েশন স্কিলটা প্রমাণ করতে হবে, বাইরের কাছ থেকে ন্যায্য মূল্য নেওয়ার এখনই সময়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক নীতিতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। শুধু প্রয়োজন এ সুযোগ কাজে লাগানো। 2025 জানুয়ারি থেকে জুন বাংলাদেশের প্রবৃদ্ধি 25%। আমাদের যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি, সেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির ডাবল ট্রিপল প্রবৃদ্ধি কিন্তু অর্জন হয়েছে এই 6 মাসের মধ্যে। অতএব ট্যারিফ ওয়ারের কনসিকুয়েন্সটা বাংলাদেশ যে বেনিফিট পাচ্ছে, এই 6 মাসের প্রবৃদ্ধি কিন্তু তারই ইঙ্গিত। ইন্ডিয়া এবং চায়না যদি রেস্ট্রিক্টেড থাকে অনেক হাই ট্যারিফের কারণে, তাহলে আখেরে আমাদের সুবিধা হবে, কারণ এত বড় মার্কেট সার্ভ করার জন্য কিন্তু আমি মনে করি যে মানে এরা যদি স্লো হয়ে যায় তাহলে বাংলাদেশের একটা বিরাট সুযোগ সামনে আসবে। বিশেষজ্ঞরা বলছেন এই সুযোগে বাজার আয়তন বৃদ্ধির জন্য উৎপাদন, লজিস্টিক্স এবং গুণগত মান বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন দক্ষতা বৃদ্ধিতে নজর দেয়া। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। প্রতি বছর দেশে মশলার আমদানি খরচ 3.5 থেকে 4 হাজার কোটি টাকা। দিন দিন বাড়ছে মশলা জাতীয় পণ্যের আমদানি খরচ, অথচ কৃষি বিভাগ কিংবা মশলা গবেষণা কেন্দ্রের ক্ষেত্রে খুব একটা সাফল্য দেখাতে পারছে না। মশলা গবেষকরা বলছেন, পেঁয়াজ, রসুন ও আদায় সফলতা পেলে অন্যান্য মশলার ব্যাপারে এখনও গবেষণা চলছে। এক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া ও জনবল সংকটের কথাও বলছেন তারা। মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সুস্বাদু রান্নায় বহুমাত্রিক মশলার ব্যবহার বাঙালির অতীত ঐতিহ্য। পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়াও রান্নার রকম ফেরে আরও বহু প্রকার মশলার ব্যবহার প্রচলন রয়েছে। সব মিলিয়ে প্রায় 50 প্রকার মশলা। অথচ এসব মশলার বড় অংশ আমদানি নির্ভর। এতে প্রতি বছর দেশকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। আমদানি জটিলতা, ডলারের দাম বৃদ্ধিতে হরহামেশায় বাড়ে দামও, বাড়ে ক্রেতা অসন্তোষ। এ অবস্থায় দেশে আমদানি নির্ভর মশলা পণ্যের উৎপাদন বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। আমরা যে বিদেশ থেকে যে আমদানি করতেছি, এতে কস্টিং আছে আপনারা জানেন, তারপরে আমাদের যে ডলার দিয়ে কিনতেছি, ডলার প্রচুর পরিমাণ যাচ্ছে। এটা যে আমাদের দেশে যদি আমরা জিরা, মেথি, মহুরি যদি আমরা নিজেরাই কৃষি গবেষণার মাধ্যমে যদি আমরা এখানেই যদি প্রোডাকশন করতে পারি, তাহলে আমরা মনে করেন যে এই ইম্পোর্ট করতে গেলে ডলারটা যাচ্ছে না, মূল্যটাও স্থিতিশীল থাকতেছে। এমন বাস্তবতায় দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় চলছে নিরন্তর চেষ্টা। গবেষকরা বলছেন, এরই মধ্যে পেঁয়াজ ও আদা চাষে সফলতা পেয়েছেন তারা। চলছে জিরাসহ অন্যান্য মশলা উৎপাদনের গবেষণা। তবে প্রতিকূল আবহাওয়া ও লোকবল সংকটের কথা জানান কেন্দ্রের কর্মকর্তারা। গরম মশলার যে প্রধান লিমিটেশন যেটা হলো আপনার আবহাওয়া, সব মশলা কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় কিন্তু আমাদের দেশে হবে না। আমাদের কিন্তু আপনার গরম মশলার মধ্যে সাদা এলাচ, কালো এলাচ আমাদের কিন্তু মশলা গবেষণায় কিন্তু হচ্ছে, কিন্তু এটা কিন্তু এখনও বাণিজ্যিকভাবে পটেনশিয়াল হয় নাই। গবেষণা ফ্যাসিলিটিস ধীরে ধীরে আমাদের উন্নত হচ্ছে। ভবিষ্যতে আরও কিছু গবেষণা ফ্যাসিলিটিস যোগ হলে হয়তো আমরা যুগোপযোগী গবেষণা আরও করতে পারবো। অঞ্চলভিত্তিক মশলা জাতীয় শস্যের চাষ বাড়ানো এবং কৃষি সম্প্রসারণ বিভাগের সঙ্গে মশলা গবেষকদের একসাথে কাজ করার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। চরে যদি পেঁয়াজের প্রোডাকশন আরও বাড়ানো যায় এবং মরিচের প্রোডাকশন ভালো হচ্ছে, এগুলো যদি সংরক্ষণেরও ভালোভাবে ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো সারা বছর আমরা এই মশলা আমরা বিশেষ করে পেঁয়াজ, মরিচ, রসুন পাবো। সেক্ষেত্রে হয়তো আমদানি করতে হবে। পাশাপাশি আমাদের অন্য যে মশলাগুলো রয়েছে, বিশেষ করে আদা, মেথি, জিরা, এগুলো আমাদের কিছু কিছু এলাকাতে উৎপাদন সম্ভব। দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বগুড়া ছাড়াও গাজীপুর, মাগুরা ও কুমিল্লায় 3টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র এবং দেশের 7টি জেলা রয়েছে 7টি গবেষণা উপকেন্দ্র। দেশের 17 প্রকার মশলার চাষাবাদ হলেও উৎপাদিত কোনো মশলাতে এখনও স্বয়ংসম্পন্ন নয় দেশ।
গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং বস্তায় আদা চাষ এবং রসুনের সাফল্য এসেছে এই গবেষণা কেন্দ্রের। মশলারও গবেষণা চলছে এই গবেষণা কেন্দ্রে। কৃষি অর্থনীতিবিদদের মধ্যে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং এই গবেষকরা যদি একসাথে কাজ করে এবং অঞ্চলভিত্তিক যদি মশলা চাষ করা যায় তবে আমদানি নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে। বগুড়ার শিবগঞ্জের মশলা গবেষণা কেন্দ্র থেকে মাজিদুর রহমান। এখন টানা বৃষ্টির প্রভাবে কুষ্টিয়ার বাজারে কমেছে সবজির সরবরাহ। বেশিরভাগ সবজির কেজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়ার পৌর সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, বাজারে কোন সবজির কত টাকায় বিক্রি হচ্ছে সেটা জানাবেন এবং আগের সপ্তাহের সঙ্গে দামের পার্থক্য কেমন বিস্তারিত বলবেন। সাহেব, আসলে সব ধরনের সবজির দামই কিন্তু বেড়েছে। মূলত আসলে এই যে বাজার, মূলত ব্যবসায়ীরা বলছেন যে টানা বৃষ্টি এবং যে বাজারে সরবরাহ কম, এই সব মিলে আসলে বলছেন যে এতেই আসলে দাম বৃদ্ধির যে বিষয়টি। মূলত এই যে বাজারে করল্লা গেল সপ্তাহে কিন্তু 60 টাকা কেজি বিক্রয় হলেও আজকে সেটা বিক্রয় হচ্ছে 80 টাকা কেজি। এবং যে বেগুন গেল সপ্তাহে 80 টাকা বিক্রয় হলেও কিন্তু আজকে বিক্রয় হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি। এবং সব ধরনের সবজি, শুধুমাত্র আলু ছাড়া সব ধরনের সবজির দাম কিন্তু আসলে বেড়েছে। মূলত আমি এই নিয়ে কথা বলেছি যারা সাধারণ ক্রেতারা আছেন, ক্রেতারা বলছেন যে এই দাম বৃদ্ধির যে প্রতিযোগিতা, আসলে তারা কোনোভাবে যে বৃষ্টি এবং বৃষ্টির অজুহাতকে তারা কোনোভাবে মানতে তারা নারাজ। তারা বলছেন যে আসলে মূলত সিন্ডিকেটের কারণে কিন্তু এই দাম বেশি রয়েছে, এরকম আসলে তারা দাবি করছেন। তবে এই নিয়ে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে এই যে টানা বৃষ্টি, কুষ্টিয়ায় কিন্তু টানা বৃষ্টি কিন্তু হয়েছে এবং এই বৃষ্টি এবং যে বৃষ্টিতে কিন্তু যে ফসলের যে গাছগুলো কিন্তু মরে গেছে এবং অনেকেই নষ্ট হয়ে গেছে অনেক গাছগুলো, এবং এই সব বিষয় নিয়ে কিন্তু তারা বলছে। এবং এছাড়াও যে আজকে বলছেন যে তারা সরবরাহ করেন, আজকে যে সাপ্তাহিক ছুটির যে বাজার, এখানে কিন্তু সরবরাহ কম থাকার কারণে কিন্তু যে দাম বেশির যে বিষয়টি সেটি আসলে বলছেন। এই নিয়ে আমি কুষ্টিয়ার যে বাজার মনিটরিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই যে যারা অসাধু যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা যে দাম বৃদ্ধির যে বিষয়টি সেটি কিন্তু প্রতিদিনই কিন্তু তারা জেল জরিমানার মাধ্যমে কিন্তু যে এই বিষয়টি আসলে তারা দেখছেন এবং এটি নজর রাখছেন যে কোনোভাবে যেন সিন্ডিকেট যেন বাজার বাড়াতে না পারে, সেই বিষয়টি আসলে তারা দেখছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। সাহেব, কুষ্টিয়ার পৌর বাজার থেকে সবজির দরদাম জানাচ্ছিলেন মেজবাউদ্দিন পলাশ। ভরা মৌসুমেও বরিশালের মোকামগুলোতে ইলিশের আকাল। সরবরাহ কম থাকায় বছর দুয়েকের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। সাধ্যের মধ্যে না থাকায় সাধারণ ক্রেতাদের শুধু দাম শুনেই ক্ষান্ত দিতে হচ্ছে, নিতে পারছে না ইলিশের স্বাদ। আর নদী ও সমুদ্রে আশানুরূপ ইলিশ ধরা না পড়ায় হতাশ ব্যবসায়ীরা। তবে ইলিশ রক্ষায় নাব্য সংকোচ ও গবেষণার মাধ্যমে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি মৎস্য বিভাগের। অমিত হাসানের প্রতিবেদন। বিশ্বে ইলিশ আহরণকারী 11টি দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। আর দেশে মাছের মোট উৎপাদনের প্রায় 12% আসে ইলিশ থেকে। জিডিপিতেও ইলিশের অবদান 1% বেশি। অর্থনীতিতে ইলিশের বড় ভূমিকা ও প্রাপ্তি থাকলেও ভরা মৌসুমেও বরিশালে ইলিশের আকাল। নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে গেল 3 বছর ধরে ইলিশের সংকট। আগে যেখানে নগরীর সবচেয়ে বড় মাছের আড়তে গড়ে 150 থেকে 200 মণ ইলিশ বেচাকেনা হতো, এখন তা নেমেছে 50 মণে। পর্যাপ্ত ইলিশ না মেলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বেচা কিনা আগের থেকে তুলনামূলক অনেক কম, কারণ সাধারণ পাবলিক তো ইলিশ কিনে খাওয়ার মতো উপযোগী না। কারণ আমার পক্ষে সম্ভব না যে আমি এটা ইলিশ মাছ কিনে খাবো। 23 সালে আমাদের প্রায় 3 থেকে 400 মণ মাছ আমরা দৈনিক মাছা বেচা কিনা করতাম। 25 সালে আমরা এখন মোটামুটি 50 মণও মাছ হয় না। সরবরাহ সংকটে বাজারে প্রতি মণ ইলিশের দাম লাখ টাকা ছাড়িয়ে গেলেও ক্রেতার চোখ থাকে ইলিশের দিকেই। কিন্তু দাম শোনার সঙ্গে সঙ্গে চোখে মুখে ভেসে ওঠে হিসেব নিকেশ আর চিন্তার ছাপ। বছর দুয়েকের ব্যবধানে বরিশালে ইলিশের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। 2023 সালে 1 কেজি আকারের প্রতি মণ ইলিশ বিক্রি হয় 60,000 টাকায়। এখন যা ছাড়িয়েছে লাখ টাকার ঘর। 2200-2500 টাকা মাছের কেজি এত সবাই কিনতে পারে না, সবার পক্ষে সম্ভব না। 2500-2600 যদি 1 কেজি সাইজের মাছ হয়, মানে তারা চাইলেই আসলে মানে সবাই ক্যারি করতে পারে না। ছোট মাছ যেটা চাই 600-700, এটা 1950 টাকা। তাহলে মানুষের কেনার ক্ষমতা এখন ঠেকছি, মেহমান আছে, নিতে হবে।
এদিকে ইলিশের উৎপাদন বাড়াতে প্রতি বছরই বিভিন্ন উদ্যোগ নেয় সরকার, কিন্তু বাস্তবে তার কোনো সুফল নেই। তারপরেও মৎস্য বিভাগের দাবি, ইলিশ রক্ষা ও সরবরাহ বাড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন তারা। সাগরের মাছের সরবরাহ বিঘ্নিত হচ্ছে বিধায় মাছের দামও বেশি, বাজারে মাছের সরবরাহ কম। সাগর থেকে যেটুকু মাছ ধরা সম্ভব হচ্ছে তা মেইনলি পটুয়াখালী, আলপুর, মহিপুরে ওরা আনলোড করে বা অবতরণ করে, ওখান থেকে মাছ সরাসরি ঢাকায় চলে যায় বা দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। সারা দেশে ইলিশের মোট উৎপাদনের প্রায় 66% ইলিশ উৎপাদন হয় বরিশাল বিভাগে। তবে মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছর থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত মাছের উৎপাদন কমেছে প্রায় 37,000 মেট্রিক টন। এর প্রভাব পড়েছে বরিশালের বাজারগুলোতে। তবে গবেষণার মাধ্যমে সমস্যাগুলো সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এই উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বরিশালের নদীগুলোতে দেখা দিয়েছে নাব্য সংকট, জেগে উঠেছে চর, নানাভাবে দূষিত হচ্ছে নদ নদীর পানি, যেগুলো ইলিশের উৎপাদন ও চলাচল বাধাগ্রস্তের কারণ। তবে আর কি কি কারণ ইলিশ উৎপাদনে প্রভাব ফেলছে তা নিরূপণের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নদীগুলো দিন দিনই গভীরতা কমছে এবং এই গভীরতা কমার ফলে হতে পারে যে আপনার ইলিশের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ইলিশের উৎপাদন কিন্তু কমতে পারে। আর একটা হতে পারে দূষণ, একটা কারণ হতে পারে। বরিশালের বাজারে 700 থেকে 900 গ্রামের ইলিশের দাম মন প্রতি 25 থেকে 30,000 টাকা বেড়ে বর্তমানে 82 থেকে 85,000 টাকায় বিক্রি হচ্ছে। আর 1 কেজি ওজনের প্রতি মন ইলিশের দাম ছাড়িয়েছে লাখ টাকা, যা কেজির হিসাবে প্রায় 2500 থেকে 2600 টাকা। অমিত হাসান, এখন বরিশাল। যশোরের চৌগাছায় জাপানের জাতীয় ফল পার্সিমন চাষে সফলতা মিলেছে। 5 কাঠা জমিতে 30টি পার্সিমন গাছে ফল ধরেছে। প্রতিদিন এই ফল দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে, আগ্রহ প্রকাশ করছেন চাষে। কৃষি বিভাগ বলছে স্থানীয় মাটিতে পার্সিমন ভালো হবে, চাষ বাড়লে স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে বিদেশে। এনামুল হকের ক্যামেরায় রিপন হোসেনের প্রতিবেদন। বাগানের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে মনে হবে গাছে ধরে আছে আপেল কিংবা গাব, কিন্তু কাছে গেলে বোঝা যাবে এই দুটোর কোনোটিই নয়, অন্য একটি ফল। দেশের মাটিতে এখন চাষাবাদ হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন। যশোরের চৌগাছার স্বরূপদাহ ইউনিয়নের হিজলি গ্রামের চাষি জুলফিকার সিদ্দিক, যিনি 5 কাঠা জমিতে করেছেন পার্সিমন চাষ। কয়েক বছর আগে নাটোর থেকে তিনি চারা কিনে নিয়ে আসেন। 7 বছর পরিচর্যা করার পর গত বছর থেকে ফল ধরতে শুরু করে। এবছর প্রচুর পরিমাণে ধরেছে পার্সিমন। এখানে আপাতত এই গাছটাই 40 কেজি মাইনাস প্লাস ফল আছে। তো আমি এখান থেকে স্থানীয়ভাবে 1,000 টাকা বিক্রি করতে পারি, কিন্তু এটার 1,000 টাকা তার পাইকারি দর বিক্রি হবে না, এখানে 400 থেকে 500 টাকা বিক্রি হবে। আমাদের যেমন কাঁঠাল জাতীয় ফল লাগায় রাখলেই হয়, এটাও এরকম একটা জিনিস। আশেপাশের গ্রামের অনেকেই দেখতে আসছেন জুলফিকারের পার্সিমন বাগান। বেশ লাভজনক হয় পার্সিমন চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে, এমনকি চারাও সংগ্রহ করছেন কেউ কেউ। খুবই সুস্বাদু, আমি নিজেও খাইছি, খাওয়ার পরে আমি গাছ কিনে নিয়ে গেছি, গাছ কেনার পরে আমি গাছের চাষ করছি। এখানে অনেক ফল ধরেছে, আমার দেখে আমি খুবই অনুপ্রেরিত। আমিও চাচ্ছি যে এমন একটা বাগান তৈরি করতে। এই ফল আমরা বিদেশে শুনছি যে বিদেশে হয়, কিন্তু আমরা এখন চোখের সামনে পাচ্ছি, খাচ্ছি, আনন্দ পাচ্ছি। কৃষি কর্মকর্তা জানান, শুধু হিজলি নয়, যশোরের বিভিন্ন গ্রামে পার্সিমন চাষ হচ্ছে। ভালো ফলন হলে বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। এজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ। এই ফলটি যদি আমরা চাষাবাদ বেশি করতে পারি, তাহলে আমাদের যে ফলের যে সম্ভার এটাই সমৃদ্ধ হবে। পাশাপাশি আমরা নতুন একটি ফল চাষাবাদ করে আমরা যদি বেশি করতে পারি, বাইরেও আমরা কিন্তু রপ্তানি করার সুযোগ আছে। আমাদের এই ধরনের ফল চাষাবাদের জন্য আমরা বিভিন্ন সময় কৃষকদের উৎসাহিত করি এবং এই নতুন উদ্যোক্তাদের আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। প্রতি কেজি পার্সিমনের বাজার দর মানভেদে 400 থেকে 500 টাকা। তাই উন্নত ও উচ্চ মূল্যের ফল আবাদে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা আশা করছেন চাষিরা। এখন যশোর।
সাভারের পানিতে ব্যাপক মাত্রায় ডায়রিয়ার ব্যাকটেরিয়া বা সুপারবাগের অস্তিত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সাভার অঞ্চলের 8টি পানির উৎস থেকে নেওয়া 50টি নমুনার সবগুলোতেই রয়েছে সুপারবাগের উপস্থিতি। সবচেয়ে শঙ্কার খবর, এই জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, ফলে ডায়রিয়া আক্রান্ত হলে চিকিৎসা কঠিন হতে পারে মৃত্যু। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। সময়ের সাথে পাল্লা দিয়ে শিল্প কারখানার পাশাপাশি জনসংখ্যার চাপ বাড়ছে ঢাকার পাশের উপজেলা সাভারে। এতে নদী, খাল, জলাশয় ও খালি জায়গা ভরাট হয়েছে, দূষণ বেড়েছে বায়ু, পানি, মাটিতে। এই পানির মধ্যে সম্প্রতি ভয়াবহ মাত্রায় সুপারবাগ এর সন্ধান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর শুভ্রকান্তি দে, সহকারী অধ্যাপক নাদিম শরীফ ও তার দল। সম্প্রতি বিশ্ববিখ্যাত নেচার পাবলিশিং গ্রুপের NPJ ক্লিন ওয়াটার জার্নালে তাদের গবেষণার ফলাফল প্রকাশিত হয়। গত 3 বছর ধরে সাভারের 8টি পানির উৎস পরীক্ষা করেন তারা। সেখান থেকে নেয়া 50টি নমুনার সবগুলোতেই ডায়রিয়ার সুপারবাগ জীবাণু রয়েছে। মূলত যেসব ব্যাকটেরিয়া 3 বা ততোধিক শ্রেণীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে এদের বলে সুপারবাগ। এসব জীবাণু দেহে ঢুকলে চিকিৎসায় রোগ ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, আছে মৃত্যু ঝুঁকিও। 8 রকমের সারফেস ওয়াটার থেকে আমরা স্যাম্পলগুলো নিয়েছি। ওয়াটার স্যাম্পলগুলো মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করি, সেখানে প্রায় 150টার মতো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আইসোলেটস, ডায়রিয়া সৃষ্টিকারী প্যাথোজেনগুলো ছিল। প্রাকৃতিক পানির বিভিন্ন উৎস থেকে পাওয়া ব্যাকটেরিয়ার সাথে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার 99% বেশি মিল পেয়েছেন গবেষকরা। তারা জানান, হাসপাতাল, বাসাবাড়ি ও কলকারখানার বর্জ্য ছাড়াও কৃষি জমি, পোল্ট্রি খামার ও মাছ চাষে ব্যবহৃত ফিড ও বিভিন্ন রাসায়নিক সরাসরি নদী, বিল ও পুকুরের পানিতে মেশায় প্রাকৃতিক এসব উৎসে সুপারবাগ ছড়িয়ে পড়ছে। যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো দ্বারা ডায়রিয়া হলে এই ডায়রিয়াটা দেখা যাচ্ছে প্রলঞ্জড হবে। যেটা দেখা যাচ্ছে 5 দিন 7 দিনে আপনি অ্যান্টিবায়োটিকের নিয়ে সেরে যেত, সেই ডায়রিয়াটা এখন আর সহজে সারতে যাবে না। দেখা যাচ্ছে 15 দিন 20 দিন আপনার লেন্থ বেড়ে যাবে। সাভার অঞ্চলের 40% মানুষ রোটা ভাইরাসে আক্রান্ত। এর বাইরে 32 থেকে 35% মানুষ বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। গবেষকরা জানান, মূলত এই অঞ্চলের পানির উৎস দূষিত হওয়ায় বর্ষাকালে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব বাড়ে। এমন অবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে কড়াকড়ি আরোপের কোনো বিকল্প দেখছেন না গবেষকরা। আমাদের যে এনভায়রনমেন্টের যে ওয়াটার সোর্স, সেইটা কন্টামিনেটেড হয়ে গেছে। বিভিন্ন ধরনের মেডিকেল ওয়েস্ট কিংবা ট্যানারি ওয়েস্ট কিংবা শিল্পবর্জ্য দ্বারা এগুলো কন্টামিনেটেড হয়ে গেছে ওয়াটার বডি। ফ্লাড টাইমে এই কন্টামিনেটেড ওয়াটারগুলো হিউম্যান কমিউনিটিতে ছড়িয়ে যাচ্ছে এবং তারা এই সারফেস ওয়াটারগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 2019 সালে বিশ্বে সুপারবাগের কারণে 1.27 মিলিয়ন লোকের মৃত্যু হয়েছে এবং সুপারবাগের পরোক্ষ ভূমিকায় একই বছর মৃত্যু হয় আরও 4.95 মিলিয়ন মানুষের। এখন সাভার। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ছাড়াও প্রতিনিয়ত ঢুকছে ভারতীয় বিভিন্ন পণ্য। চোরাচালানে কৌশল বদলেছে চোরাকারবারীরা। গরুর পরিবর্তে ভারত থেকে মাংস আনছে তারা। সম্প্রতি পুলিশের হাতে গরুর মাংসের বড় একটি চালান আটকের ঘটনায় আলোচনায় চোরাকারবারীদের নতুন এই কৌশল। যদিও বিজিবি বলছে চোরাচালান রোধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তের কাঁটাতার পেরিয়ে এভাবেই মাদক আসছে ভারত থেকে। মাদক ছাড়াও সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী, শাড়ি, 3 পিস, মশলা, মোটরসাইকেলের পার্টস সহ বিভিন্ন পণ্য এভাবেই নিয়ে আসে চোরাকারবারীরা। ভারতের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় 73 কিলোমিটার সীমান্ত প্রহরার দায়িত্ব বিজিবির 25 ও 60 ব্যাটালিয়নের। প্রতিনিয়ত এসব সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য ঢুকছে বাংলাদেশে। তবে বিজিবির নিয়মিত অভিযানে জব্দও হচ্ছে অনেক পণ্য। গেল 7 মাসে 25 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে প্রায় 65 কোটি টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
এদিকে গেল ৩ আগস্ট আশুগঞ্জ টোল প্লাজার সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫০০ কেজি গরুর মাংস সহ 2 চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় এসব মাংস খোলা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁর জন্য। গোপন সংবাদের ভিত্তিতে একটি খোলা ট্রাককে আটক করে তল্লাশি করে আমরা ভারতীয় 2500 কেজি গরুর মাংস উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত দুজনকে আমরা গ্রেপ্তার করি। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানান যে এগুলো অবৈধ পথে ভারত থেকে আসছে। জব্দকৃত মাংস রাখা হয়েছে ভৈরবের হিমাগারে। গরুর পরিবর্তে মাংস আনার নতুন এই কৌশলে সতর্ক অবস্থায় সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী। তবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধের টহল বাড়ানোর পাশাপাশি বিজিবির সদস্যরাও কৌশলী হচ্ছেন বলে জানান 25 বিজিবির অধিনায়ক। চোরাকারবারীরা প্রতিনিয়তই তাদের কৌশলটা বদলায় এবং নট অনলি কৌশল, তাদের রুটগুলো পরিবর্তন করে। যে রুটে তৎপরতা বেশি দেখে তারা অন্য রুটটা ব্যবহার করার চেষ্টা করে। সেক্ষেত্রে বিজিবিও তৎপরতা বৃদ্ধি করে এবং আমরা আমাদের নিজেদের কৌশল পরিবর্তন করছি তাদের সঙ্গে। প্রতিনিয়ত বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালানের পাশাপাশি প্রতি বছর কোরবানির ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনতে সক্রিয় হয় পাচারকারী চক্র। এখন ব্রাহ্মণবাড়িয়া। সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিজের মালিকানাধীন একটি বাড়ি থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে 1 লাফে বাড়ি ভাড়া বাড়িয়ে দেন 700 পাউন্ড, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। গৃহহীনদের দেখভালের দায়িত্বে থাকা মিনিস্টার রুশনারা আলী সম্প্রতি বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটের শোষণের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি। এবার তিনি নিজেই সেই পথে হাঁটলেন। গত বছর লেবার পার্টির হয়ে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা থেকে 5মবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী। ট্রাম্প পুতিনের বৈঠকের মধ্য দিয়ে যুদ্ধ থামানো সম্ভব হবে না বলে শঙ্কায় ইউক্রেনীয়রা। পুতিনের কথায় কাজে মিল নেই বলে অভিযোগও তুলে এই শঙ্কার কথা জানান তারা। অন্যদিকে সন্দিহান ও সম্ভাবনার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ জনগণ। আর যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কিছু না বললেও দুই নেতার বৈঠকটি ঐতিহাসিক ঘটনা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন পুতিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ। শান্তি প্রক্রিয়ায় ইউরোপকেও পাশে চাইছে ইউক্রেন। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউক্রেনে যুদ্ধ থামাতে সম্প্রতি রাশিয়াকে আল্টিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে বাণিজ্য নিষেধাজ্ঞারও হুমকি দিয়ে রাখেন। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেবের দেয়া পারমাণবিক সাবমেরিনের হুমকিতে রাশিয়ার কাছাকাছি 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশও দেন ট্রাম্প। এতে করে ওয়াশিংটন মস্কোর বৈরিতা পৌঁছায় চরমে। এই অবস্থায় ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা আরও বেশি ঘনীভূত হয়। এমন পরিস্থিতিতে সম্পর্কের পালে লাগা উত্তপ্ত হাওয়াকে শীতল করার পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার পুতিনের সঙ্গে আলোচনার পর খবর আসে শিগগিরই সাক্ষাৎ হবে দুই নেতার। হোয়াইট হাউস ও ক্রেমলিনের দেয়া এমন তথ্যের পর বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন ট্রাম্প পুতিনের বৈঠক প্রসঙ্গ। রুশ অভিযানে সংকটে জর্জরিত ইউক্রেনের বাসিন্দারা ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠক নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না। কারণ তারা মনে করছেন পুতিনের কথায় কাজে মিল নেই, যার ফলে বৈঠক করে যুদ্ধ থামানো সম্ভব নয় বলেও ধারণা ইউক্রেনীয়দের। Мне кажется, ему верить Путину, себя не уважать. Он понимает только все с позиции силы. Я живу в Херсоне, я всю оккупацию там прожила. Я видела, как они... Я не вірю Путіну, тому я думаю, що це все буде несерйозно з його сторони. Він ніколи не піде на мир. Сама зустріч нічого не змінить, але кожен крок за кроком, події мають вирішуватися. Я оптимістка, я вірю, що... এদিকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার জনগণও। ইউক্রেনে যুদ্ধের অবসানে ট্রাম্প পুতিনের বৈঠক ঘিরে অনেক মস্কোবাসী আশাবাদী হলেও কেউ কেউ মনে করছেন যুদ্ধ বন্ধের বিষয়ে আসন্ন আলোচনা খুব একটা কাজে আসবে না। Все то, что идет к переговорам, это заканчивается обычно, если умные люди встречаются, то они могут договориться. А уже, честно говоря... Хотя у каждой страны свои интересы, и каждая страна, как правильно отмечает наш президент, должна защищать свои интересы. Поэтому... Думаю, нет. Не знаю, без понятия. Уже он настолько затянулся, что
Мне кажется, эта резина никогда не закончится. পুতিন ট্রাম্পের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার অবস্থান তুলে ধরার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্টের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রি। এমনকি বৈঠকটি ঐতিহাসিক ঘটনা হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে সম্ভাবনা আছে কি নেই সে বিষয়ে কিছুই বলেননি তিনি। Саммит между руководством России и США, который планируется, надеемся, на следующей неделе. Это, безусловно, может стать важным историческим событием, когда позиция России будет четко. ট্রাম্প পুতিনের মধ্যে বৈঠকটি হলে তা হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রথম শীর্ষ কোনো বৈঠক। এবার পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কিকে নিয়েও ত্রিপক্ষীয় বৈঠক করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে শান্তি প্রক্রিয়ায় ইউরোপকেও পাশে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ পূর্ব তিমুর। এই ম্যাচে জয় পেলে বয়স ভিত্তিকের এশিয়ান কাপ নিশ্চিতে আরও এক ধাপ এগিয়ে যাবে বাঘিনীরা। সাথে ফিফার দেওয়ার সুখবর উদযাপনের বিষয় তো থাকছেই। রেজাউল করিমের প্রতিবেদন। ফুটবলে বাংলাদেশের মেয়েরা এনে দিচ্ছে একের পর এক সাফল্য। ধারাবাহিক পারফরমেন্স করে ফিফার কাছ থেকে বড় সুখবরও পেয়েছে বাঘিনীরা। এক লাফে 24 ধাপ এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের অবস্থান এখন 104 নম্বরে, যা দেশের ফুটবলে এক বড় ইতিহাস। এমন খবরের পর অবশ্য সবচেয়ে বেশি খুশি থাকবেন ফুটবলাররাই, আর এই খুশি বাড়িয়ে তোলার সুযোগ থাকছে আফিদা, সাগরিকাদের কাছে। এমন খবরের পরেই মাঠে নামার সুযোগ থাকছে বাংলাদেশের মেয়েদের। লাও ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে পূর্ব তিমুরের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে বয়স ভিত্তিকের এশিয়ান কাপ নিশ্চিতে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে নিজেদের পুরোপুরি প্রস্তুত রেখেছে আফিদারা। ম্যাচের আগের দিন ফুটবলাররা সেরেছেন স্ট্রেচিং ও জিম সেশন। সুখবর হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ দলে নেই কোনো ইনজুরির শঙ্কা। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে 3-1 গোলে হারিয়ে টুর্নামেন্টটিতে শুভ সূচনা করে বাংলাদেশ। এবার এই ম্যাচে পূর্ব তিমুরকে হারিয়ে ফিফার দেয়া সুখবর উদযাপন করে নিতে চাইবে বাংলাদেশ দল। রেজাউল করিম, এখন। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। গাজীপুরের সাংবাদিক তুহিন ও মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। নাটোরে গাড়ি চালক খুন। সিলেটে ছিনতাইকারীর হাতে প্রাণ গেল যুবকের। নানা প্রতিকূলতা পেরিয়ে অন্তর্বর্তী সরকারের 1 বছরে আর্থিক খাতে সাফল্য। প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া। ভারতের ওপর শুল্ক দ্বিগুণে বাড়তির সুবিধা বাংলাদেশি রপ্তানি খাতে। বাজার বাড়ানোর সুযোগ বলছেন ব্যবসায়ীরা। ভরা মৌসুমেও বরিশালের মোকামে ইলিশের আকাল। দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ইলিশ রক্ষায় গবেষণার তাগিদ। এবং অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই আজ পূর্ব তিমুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। জয় পেতে মরিয়া বাঘিনীরা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।